তুমি আমার বাবার সম্পত্তির কোনো কিছু পাইতে পারো না। আমার বাবা যদি বেঁচে থাকতো তোমাকে আর তোমার মেয়েকে অস্বীকার করতো। আমার স্বামীরে ক্ষমা করবো না, কারণ যদি সে বেঁচে থাকতো তাহলে এরকম হইতো না। ওনার করোনা হয়েছে, উনিও খুব ভয়ের উপর 7 তলা ছাদের থেকে লাফ দিয়ে মারা গেছে। আসলে আমার মামা মানুষটা আসলে ভালো না, তাই সে খারাপ দিকটাই আমার দেখে নেবে। আজকে যদি সে ভালো হতো তাহলে আমি এই হোটেলে কখনোই জব করতাম না। আপনি চুপ থাকেন, আপনি এত বড় কথা বলেন কি করে? আপনার সাহস হয় কি করে? বড়দের সাথে কথা বলা তখন একটা চরম বেয়াদবি। আমার বন্ধু নিজের চোখে দেখেছে এবং আমি তাকে বলেছি তুমি এই ব্যাপারে আরো খোঁজ খবর নাও। সে আমাকে জানিয়েছে যে আমার ভাগ্নি বিভিন্ন হোটেলেও যাওয়া আসা করে। আসলে এই মামার কথা শুনলে না আমার শরীর শিরশির করে, ঘেন্না করে। আলিয়া বেগমের মেয়েকে আপনার মেয়ে হতে পারে না? আমার মেয়ের সাথে তার তুলনা করছেন? আরে আমার মেয়ে তো ওই আলিয়ার মেয়ের মতো শরীর বেঁচে খায় না। ছোটবেলা তুমি ওকে আদর করছো, সেই আদরের নামে এইটা? আমার মেয়ে কি মিথ্যা বললো তাহলে? ছি দাদা ভাই, ছি, তুমি যে আমার ভাই, এখন পরিচয় দেওয়া যায় মানুষের কাছে? কেমন আছেন আপনি? এই তো মা, আছি কোন রকম, ভালোই আছি। আর ভালো এবার থাকি কি কইরা, যার স্বামী নাই। আমি আসছি আপনার কাছে একটু আমার ভাইয়ের ব্যাপারে অভিযোগ নিয়া। ভাইয়ের ব্যাপারে? আর তার আগে আপনার নামটা জানতে চাই। আমার নাম আলেয়া। আলেয়া। সংসারে কে কে আছে? আমার সংসারে আমার স্বামী নাই তো, উনি মারা গেছে। আমার মেয়ে, মাত্র মেয়ে, ওই সংসারে রোজগার। ও আচ্ছা, আপনাদের মা আর মেয়ের সংসার। হ্যাঁ। আচ্ছা আলেয়া বেগম, আপনি যেহেতু আপনার ভাইয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন, আমরা সেই বিষয়টা একটু জানতে চাই। বলুন, আপনি প্রাণ খুলে কথা বলুন। আমি কি বলবো মা, আমার স্বামী মারা গেছে। এখন আমার বাবার বাড়ি আমি আসছি। আমার বাপের বাড়িতে, মানে আমার স্বামীর বাড়ি, স্বামী মারা গেছে, ওইখানে তো কোনো অর্থ টাকা পয়সা তেমন কিছু নাই। ও, আপনি আপনার মেয়েকে নিয়ে আপনার বাবার বাড়িতে চলে আসেন স্বামীর মৃত্যুর পর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাবার বাড়িতে মানে আসার উদ্দেশ্য যে আমার স্বামীর বাড়িতে, স্বামীর ভাই, ওরা 2 ভাই, ওদের অর্থ সম্পদ নাই, শুধু বাড়িতে আছে ঘর, তাই ওইখানে থাকায় আমার খুব সমস্যা। এখন বাবার বাড়ি আসছি, আমার বাবার অনেক সম্পদ আছে। এই সম্পদ আমি আমার ভাইরে বলছি যে আমি সমস্যা আছি, আমার ভাগের সম্পদ তো আমি জমি বিক্রি করব, কারণ আমি চলতে পারতেছি না, খুবই কষ্ট হইতেছে আমার। তো আমার ভাই সেই সম্পত্তি দেওয়ার প্রতি করতেছে না। একটু গড় রাজি যেটা বলে যে হলো, মানে দোটানা ব্যাপারটা, দিচ্ছি দেব, অতটা তারা আগ্রহ না, অতটা আগ্রহ না। সে মানে কি বলে এখন আমার এই দোষ সেই দোষ, মানে কিসের জমি বা কিছু। এখন আমি তো টাকা পয়সা নাই, চলতে আমার কষ্ট হয়, যার জন্য বাপের বাড়ি আসছি আমার ভাই, আমার বাবা, আমার ভাগের সম্পত্তির জন্য। আপনার স্বামী মারা গেছে কতদিন? এই করোনার সময়। আচ্ছা, তাহলে তো অনেক দিন হলো, মানে বেশ কয়েক বছর হলো। এর মধ্যে আপনি আপনার মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতেই আছেন? না, এর মধ্যে আমি অনেক কষ্ট করিয়া চলছি, অনেক কষ্ট করছি মেয়েটা নিয়ে, এ জায়গা ও জায়গা, মানে কষ্ট। এখন আর তো কষ্ট করতে পারি না, তাই বাপের বাড়িতে ভাইয়ের কাছে আসছি। আচ্ছা, ভাইয়ের কাছে এসেছেন, আপনার পৈতৃক সম্পত্তি, আপনি সেখান থেকে আইনত ভাগ পাবেন, এটা তো স্বাভাবিক। তারপরে তাহলে কিসের সমস্যা, মানে আপনার ভাইয়ের এরকম মানে দোটানা মানসিকতা? আমি তো বুঝতে পারতাছি না। এখন আমি আমার সম্পদ চাই, যে আমার ভাগেরটা দাও, আমি বিক্রি করব। আমার মেয়ে ছোট, চলতে আমার কষ্ট হয়, অল্প কিছু টাকা পাই, ওদিকে চলা যায় না। তাই সে কেন যেন আমার মেয়ে এটা সেটা বলে, সে দিতেছে না। আপনার ভাই আপনার মেয়েকে? হ্যাঁ, কি বলে না বলে জানি না। আমার মেয়ে ছোট মানুষ, ও ইনকাম করে, ও কাজ করে। ও আবার বাসায়, আমি অসুস্থ, কাজ করতে পারি না, এই আমার যত্ন, ঘরের কাজকর্ম, আবার বাইরে কাজ, ও টাকায় চলেও না। ভাইয়ের বাড়িতে মা মেয়ের জন্য নিশ্চয়ই একটি ঘর বরাদ্দ হয়েছে? হ্যাঁ, একটু দিছে, কোনো মতে আছি আর কি। আপনার শ্বশুর বাড়িতে মানে যতই সমস্যা থাকুক না কেন, তাদের কি মানে কোনো কিছুই নাই যেখান থেকে আপনি বা আপনার সন্তান কোনো ধরনের সম্পত্তির ভাগ পান? মা, সে জায়গার কথা, ওনরা আর্থিক অবস্থা ভালো না, খুব খারাপ আর কি। 2 ভাই, শুধু ঘরটাই আছে, তো এখানে চলা যায় না।
তাই আমার চলে আসতে বাধ্য। যে আপনার মেয়ের সাথে কি এমন কিছু ঘটেছে আপনার ভাইয়ের, যে আপনাকে আপনার ভাই আপনার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করছে? না, আমার এমন কি ঘটবে? আমার মেয়ের কাছে আমি জিজ্ঞাসা করি, সে তো আমার মামার সাথে আমার কি হবে, কিসের এই মামার সাথে গ্যাঞ্জাম? কোনো তো আমার মেয়ে, ও ছোট মানুষ, ও কি বোঝে? ও তারপরে ও কাজ করে, বাসায় কাজ করে, এবার বাহিরেও কাজ করে। হ্যাঁ, ওর প্রতি কিছু, এটা হয়েছে আমার ভাইয়ের একটা, আর কিছু না, একটা বানানো, যে আমার যাতে সম্পত্তি না দেয়, এইটাই ওনার কাজ, যেটা আমার ধারণা। আসলে আমার মেয়ে ওরে ঠিক বাবার মতোই জানে। মানে কাকে? মামাকে খুব বাবার মতোই জানে, খুব আচ্ছা। শ্রদ্ধা করে। কিন্তু আমি কার কাছে গেলে এই ব্যাপারটা আমি করতে পারবো, আমি বুঝতে পারতাছি না। মানে মেয়েও চুপ থাকে, ভাইও একটু বাঁকা বাঁকা কথা বলে? কথা মেয়ের বললে মেয়ে চুপ থাকে, কথা বলে না। আচ্ছা, কোনো সদুত্তর পাচ্ছেন না? কোনো উত্তর না। এখন একটা বিষয়, যে আপনি বারবার বলছেন যে আপনার মেয়ে কাজ করে, আসলে আপনার মেয়ের প্রফেশনটা কি? আমার মেয়ে কি কাজ করে আমি জানি না। তো একদিন বললো যে ও একটা বড় হোটেলে কাজ করে, সে অল্প কিছু টাকা পায়, তো এ দিয়ে আমাদের চলতে হয়। বড় হোটেলে কাজ করে, কিন্তু হোটেলে কোন পোস্টে আছে সেটা আপনি জানেন না, নাকি আগ্রহটা হয়নি? আমি বলছি, ও কয় আমি হোটেলে কাজ করি, কোন সে করে সেটা তো আমি জানি না। ও তো হোটেল অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। ওকে আর কি বলবো, ছোট মানুষ, যে আমার আর ওর সাথে কিছু বলতে ইচ্ছা করে না। মানে সারাদিন যখন সারাদিন পরিশ্রম করে আসে, আবার বাসায় এসে আমার শরীরের যত্ন, ঘরের কাজকর্ম, আমার আবার হাড়টি ক্ষয় হয়েছে, কিছু করতে পারি না। তাই ওর কাছে আর কিছু বলতেও পারি না, যে কষ্ট লাগে, যে কি বলবো ওকে আমি। মেয়ের মাথা ব্যথা উঠলে 2-3 দিনে কোনো কাজ করতে পারে না, অসুস্থ থাকে। আচ্ছা। আর আজকের যুগে মা তো বুঝেনি যে কাজ করা এত সহজ না, টাকা আনা অনেক পরিশ্রম করে পরে গেলে টাকা আনাটা। আসলেই তাই, মানে মেয়েটা তো যা করে আপনার জন্যই করে, তার আর আপনার ভবিষ্যতের কথা ভেবে। এখন এই যে সম্পত্তি, এটা তো শুধু ভাইয়ের সাথে বসলে হবে না, আপনার অন্যান্য রিলেটিভদের সাথে কথা বলেছিলেন এই বিষয় নিয়ে? অন্য রিলেটিভের সাথে কথা বলবো, ওনারা সবাই এখন আমি তো আজকে সময় খারাপ, এখন আমার সবাই দূরে সরে থাকে, আত্মীয় স্বজন কেউ তেমন একটা কথা বললেও গুরুত্ব দেয় না। তাই কি করব, আমিও কষ্ট নিয়ে আসি, এখন কারোর সাথেও তেমন কথাবার্তা বলি না, আমি আমার মতে থাকি আর কি। আর আজ আমার স্বামী যদি বেঁচে থাকতো মা, তাহলে এরকম হইতো না। কিন্তু আমি আমার স্বামীরে ক্ষমা করবো না, কারণ যদি সে বেঁচে থাকতো তাহলে এরকম হইতো না। সে আজকে মরে যেয়ে আমাকে বাচ্চা গেছে, আর আমার মেয়ে নিয়ে আমার আজকে এই দুর্ভোগ পোহাইতে হইতেছে। মৃত্যুটা তো খুব স্বাভাবিক জিনিস, মৃত্যু আসলে তো আপনি সেটা আটকাতে পারবেন না, কেন এমন করে বলছেন? ঠিক আছে মা, তারপরও তো সে যদি নিজে না এটা করতো। কি করতো? সে করোনার সময় ইসের থেকে, ছাদের থেকে লাফ দিয়ে মারা গেছে। করোনা যখন প্রথম শুরু হয়, ওই সময় থেকেই আমার স্বামী করোনায় আক্রান্ত। তো করোনার সময় তো সবাই ভয় পায়, ওনার করোনা হয়েছে, উনিও খুব ভয়ের উপর। তো উনি এই ভয়ের চোটেই 7 তলা ছাদের থেকে লাফ দিয়ে মারা গেছে। মানে উনি সামাজিক ভাবে বিষয়টা মেনে নিতে পারেননি যে অন্যরা ভয় পাচ্ছে, তাহলে ওনারও মৃত্যু হবে, ওনার কারণে অন্যদেরও মৃত্যু হবে, এরকম কি ভীতি তার মধ্যে কাজ করছিল? মনে হয় সেরকমই, যে উনিও ভয় পাইছে যে মারা যাব আমি। আসলে উনি মানসিক থেকে দুর্বল হয়ে পড়ছিল, এটাই সবচেয়ে বড় কথা। উনি তো চলে গেলেন, আমার মেয়েটার আমাকে ভাসিয়ে দিয়ে গেলেন। এখন তো সেই ভাসতে ভাসতে ভাসা অবস্থায় আছি মেয়েটা নিয়ে। এখন যে সত্যিটা আমরা জানলাম, এই সত্যিটা আসলেই আমার নিজেরও আগে জানা ছিল না, যে মানুষ এত ভীত সন্ত্রস্ত হয়ে কোভিডের ভয়ে সুইসাইড করেছে, মানে নিজে আক্রান্ত হবার পর। এটা খুবই দুঃখজনক। আপনার সমস্যাটা থেকেও বড় কথা যে আপনার জীবনটাকে আসলেই উনি ভাসিয়ে দিয়ে গেছেন, হয়তো ভীত সন্ত্রস্ত হয়ে। কিন্তু আপনি যে এই অনুষ্ঠানে এসেছেন আপনার ভাইকে নিয়ে কথা বলার জন্য, উনি তো সেটা জানেন। হ্যাঁ, ভাই সেটা জানেন। হ্যাঁ, এবং আজ উনি এই স্টুডিওতে আসতে রাজি হয়েছেন। হ্যাঁ, ঠিক আছে, আসুক, আমার কোনো সমস্যা নেই। দর্শক, আমরা মায়ের কথা শুনলাম, এখন ভাইয়ের কথা শুনবো, মানে আলেয়া বেগমের ভাইয়ের কথা শুনবো। দেখি উনি কি বলেন বা ওনার কি বক্তব্য এই সহায় সম্পত্তি নিয়ে।
দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম আলিয়া বেগমের সাথে, এখন কথা বলবো তারই ভাই মাহফুজ সাহেবের সাথে। মাহফুজ সাহেব আমাদের এই অনুষ্ঠানে আসতে রাজি হয়েছেন, সুতরাং এখন তার বক্তব্য আমরা শুনি। মাহফুজ সাহেব, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালোই আছি। আল্লাহ নিশ্চয়ই আপনাকেও ভালো রেখেছেন। জি, আমি ভালো আছি। মাহফুজ সাহেব, আপনি জানেন যে আপনার বোন এখানে এসেছে এবং আপনিও আসতে রাজি হয়েছেন, কিন্তু একটি বিষয় আসলে আপনার বোধহয় জানা, যে উনি অভিযোগ এনেছেন যে আপনি তার পৈতৃক সম্পত্তির, মানে আপনাদের পৈতৃক সম্পত্তির ভাগ দিচ্ছেন না। আইনত তো আপনার বোন আলিয়া বেগম এটা পায়, মানে ওনার এটা প্রাপ্য, সেটা কেন বুঝিয়ে দিচ্ছেন না? জায়গা জমির ব্যাপার, আর এই ব্যাপারে আপনার কাছে অভিযোগ করেছে। জায়গা জমির ব্যাপার, এই ব্যাপারে তো আমি পাবলিকলি কোনো আলাপ আলোচনা করতে চাই না। কিন্তু আপনি তো জানতেন। জানতাম ঠিকই, যেটা যেহেতু আমার বোন আর আমার ব্যাপার, হ্যাঁ, এটা আমরা নিজেরই মিউচুয়াল করে নিতে পারতাম। এটা কি এটা আবার আপনার কাছে এসে জানাইছে, এটা আসলে আমি এই ব্যাপারে কথা বলতে ভাই চাই না। ভাই ভাই বসেন 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 বসেন। আপনাকে বলা হয়েছিল যে আপনার বোন এই ব্যাপার, মানে এমন একটি ব্যাপার নিয়ে অভিযোগ এনেছে, সেটা তো আপনি জানতেন, আপনাকে তো না জানিয়ে এখানে ডাকা হয়নি। আমি তো এই ব্যাপারটাই আপনাকে বলতে এসেছি যে আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। আচ্ছা, আপনি আমাকে বলতে এসেছেন, আমি শুনলাম, জি। কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার যা যা যুক্তি, নিশ্চয়ই আপনি এই ভাগ বাটোয়ারা চাইছেন না, তার পিছনে কোনো যুক্তি আছে, তাহলে সেই যুক্তিটা কি? আমার মনে হয় যে আপনি রাগ না করে, অভিমান না করে বা বিরক্ত না হয়ে আপনার যুক্তিগুলোই আমাদেরকে জানান। আসলে আপা, আপনাকে যে আমি কি বলবো, আমি বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কেন? আমার এই বোন খুবই অসহায়, তাকে আমি খুবই ভালোবাসি জি। বোনের মতো, কিন্তু তার যে একটা মেয়ে আছে, হুম হুম হুম। তার যে যে সমাজে চলাফেরা, তার জন্য আমি মুখ দেখাতে পারতেছি না। বোনের মেয়ের জন্য? জি, আমার এক বন্ধুর একটা হোটেল আছে, হুম হুম। সেই হোটেলে প্রায় যাওয়া আসা করে। পরে আমি বন্ধুর মারফতে খবর নিয়ে জেনেছি, সে শুধু বন্ধুর হোটেলই নয়, সে আরও বিভিন্ন হোটেলে যাওয়া আসা করে। তো এরকম একটা মেয়ে, আমার তো কোনো সম্পর্কই থাকতে পারে না তাদের সাথে। এই যে হোটেলে যাওয়া আসা করে, সেটা উনি কেন করে? উনি তো এটা চাকরি করে, সেই জন্যই যান হোটেলে। তো উনি শুধু না, আরো অনেক এমপ্লয় আছে, নারী পুরুষ অনেক এমপ্লয়ি। না 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 আপা, এটা তার চাকরি না, সে অসৎ উদ্দেশ্যে এবং অসৎ কাজে জড়িত। আমার এক বন্ধু তাকে দেখেছে যে সে হোটেলে যাওয়া আসা করে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা আমি খোঁজ নিয়ে বলেছেন, জানতে কিন্তু পেরেছি। সে যে অসৎ পেশা বলছেন আপনি, যেটা জি। ঠিক আছে, আমরা দর্শক আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মাহফুজ সাহেব কি মিন করছেন। আপনি নিজে চোখে তো দেখেননি? না, আমি শুনেছি। আপনার বন্ধু কি নিজে চোখে দেখেছে? হ্যাঁ, আমার বন্ধু নিজের চোখে দেখেছে এবং আমি তাকে বলেছি তুমি এই ব্যাপারে আরো খোঁজ খবর নাও। সে আমাকে জানিয়েছে যে আমার ভাগ্নি বিভিন্ন হোটেলেও যাওয়া আসা করে। একটা মেয়ে এভাবে যদি হোটেলে যাওয়া আসা করে, সেটা কেমন দেখায় বলেন? একটা মেয়ের বাবা নেই, সে, আমি এখনো তার সাথে কথা বলিনি, আমার ধারণা সে খুব বেশি পড়াশোনাও করতে পারেনি, কারণ যে মেয়ের বাবা নেই, সংসার চালাতে পারছে না, ঠিক মতো খেতে পারছে না, তাহলে সে নিশ্চয়ই অত বেশি পড়াশোনাটাও করতে পারেনি। এসে উঠেছে মামার বাড়িতে, সেখানে এসেও কিন্তু তার আর তার মায়ের দায়িত্ব পালন করছে। তো সেই ক্ষেত্রে যে পেশাটা আপনি মিন করছেন, আমি যদি বলি প্রস্টিটিউশন, অনেকটা তাই। তো একজন প্রস্টিটিউটর কিন্তু সম্মান থাকা উচিত, কারণ এটা তার পেশা। খুব বেশি বিপদে না পড়লে এই পেশায় যায় না। আপা, তার জন্য তো যে আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না। সমাজে এবং কিভাবে জানাজানি হলো যে উনি এই হোটেলে কাজ করেন বা হোটেল, বিভিন্ন হোটেলে যাচ্ছেন, এটা কিভাবে জানাজানি হলো? আমার বন্ধুর মারফতে আমি খবর নিয়ে জেনেছি। হ্যাঁ, কিন্তু আপনার তো মামা হিসাবে দায়িত্ব ছিল না আপনার বন্ধুকে নিবৃত্ত করা, যে ভাই তুমি কাউকে বলো না, আমি তো ওদের খরচ পরিপূর্ণভাবে চালাতে পারি না, তুমি কাউকে বলো না, এটা তো আপনারই দায়িত্ব ছিল। না আপা, আমি সেটা হয়তো ভেবে দেখিনি, কারণ আমি চেয়েছি আমার বোন যতটা ভালো আছে আমার কাছে, আমার বোনের মেয়েটাও সেরকমই হোক। কিন্তু সে যে এরকম বিপদে চলে গিয়ে অবৈধ পথে টাকা উপার্জনের ধান্দা করতেছে, এটা আমি ভাবতেই পারি না। যার জন্য আমি পরিবারে
খুবই অশান্তিতে আছে এবং মুখ দেখাতে পারতেছে না। আপা শুধু তাই না, এই যে আমার ভগ্নিপতি যে ঘটনাটা ঘটাইলো, এটার জন্য কিন্তু আমি সমাজে মুখ দেখাতে পারতেছি না। কি ঘটনা? করোনার সময় হ্যাঁ হ্যাঁ, সে 7 তলার উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, তাহলে এটার জন্য সমাজে মুখ না দেখানোর কি আছে? সবাই আমাকে দোষারোপ করতেছে যে তোমার ভগ্নিপতি এরকম আত্মহত্যা করছে, কেন করলো, কি জন্য করলো। এখন আমার কথা হলো যে আপনি যদি আপনার বোনের স্নেহের বোন, তার প্রতি যদি যথাযথ দায়িত্ব পালন করতেন, তাহলে আমার মনে হয় যে, আমি বলছি না যে তার পুরো পরিবারকে টানতে হবে, কিন্তু তার যেটা প্রাপ্য, তার যেটা ন্যায্য পাওনা, সেটাও যদি বুঝিয়ে দিতেন, হয়তো তারা ওই জমিটা বিক্রি করে একটা ব্যবসা করতে পারত, অথবা তারা কোনো বুটিক শপ দিতে পারত। তো সেই চেষ্টা কি আপনি করেছেন? না, আমি সেরকম কিছু ভাবিনি। আপনি কিছুই ভাবেননি, অথচ আপনি সমাজকে নিয়ে, পরিবারকে অবহেলা করে সমাজের কথা বেশি ভাবছেন। আমি যতটুকু মনে করি, যেহেতু বোন আমার কাছে আছে, বোনের মেয়েটাও আমার কাছে আছে, তাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আমি কি এমন কিছু করি নে? তাদের টাকা পয়সা, বাজার সদাই, এগুলি তো সব ঠিক মতো আমি তাদেরকে দিয়েছি। আমি এমন কোনো সমস্যায় পড়ি নাই যে তাদেরকে সাহায্য করা থেকে বিরত থাকবো। আমার এমন কোনো সমস্যা হয়নি। আপনার সন্তান কজন? আমারও একটা মেয়ে। একটা মেয়ে? আপনারও মেয়ে? তাহলে কি আপনার বোনের মেয়ে, মানে আলিয়া বেগমের মেয়ে, কি আপনার মেয়ে হতে পারে না? আমার মেয়ের সাথে তার তুলনা করছেন? আরে আমার মেয়ে তো ওই আলিয়ার মেয়ের মতো শরীর বেঁচে খায় না। মাহফুজ সাহেব, আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি। একটা মেয়েকে নিয়ে বারবার আপনি যেভাবে কথাগুলো বলছেন, এটা বলা আসলে ঠিক হচ্ছে না। কারণ মেয়েটা আসলেই কি করে সেটা কিন্তু আপনি স্বচক্ষে দেখেননি। মানুষ অনেক কথা বলে, কিন্তু সব কথা কি সত্য? মানুষ যেভাবে দেখে, সব দেখা কি সত্য? অবশ্যই না। তাহলে আমরা এখনো কিন্তু, আপনার ভাগ্নি এসেছে, আপনার ভাগ্নি আমাদের স্টুডিওতে এসেছে, আপনার পরে আমি তার সাথে কথা বলবো, তখন হয়তো জানা যাবে উনি আসলে কি করেন। তো আমি খুবই দুঃখিত। আপনাকে একটা কথা আছে, জি, যাহা রটে তার কিছু কিছু ঘটে। তাহলে এটা যদি সত্যি হয়, তাহলে আমার ভাগ্নি যেগুলো করে বেড়াচ্ছে, নিশ্চয়ই এগুলি সে অবশ্যই করে। আমার কোনো বানানো কথা না এটা। হ্যাঁ, আপনার বন্ধু বলেছে। আপনার বন্ধুর কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজের ভাগ্নির থেকে। আপনি এটা বারবার আমাকে বোঝাচ্ছেন, আমিও বুঝতে পারছি, আমিও সেটা বলছি। আপনি কখনো সরাসরি আপনার বোনের মেয়েকে জিজ্ঞেস করেছেন? আপনি বলেছেন কি করেননি, বন্ধু বলেছে। আপনার বোনকে জিজ্ঞেস করলাম আপনার মেয়ে কি করে, আপনি কি সেটা জানেন? উনিও বলেছেন আমার জিজ্ঞেস করা হয়নি। তাহলে আপনারা ভাই বোন কেউই কিন্তু মেয়েটির সাথে সঠিকভাবে কথা বলেননি, অথচ আপনি মেয়েটিকে তার পেশা নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ করছেন। আমার একটি জিজ্ঞাসা আছে, কোনো কারণে কি আপনি আপনার বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য কি মেয়েটির পেশাকে ব্যবহার করছেন? এটা অবশ্যই না আপা। যেহেতু সে আমার জন্মদাতা পিতার সন্তান, সে অবশ্যই সম্পত্তির ভাগিদার, তাকে আমি অবশ্যই এই সম্পত্তির ভাগ দেব। কিন্তু তার মেয়ে যেই ঘটনাগুলি ঘটিয়ে যাচ্ছে, সমাজে আমাকে চুনকালি দিচ্ছে, এই জন্য আমি বাধ্য হয়ে তাদের সাথে কোনো সম্পর্কও রাখতে চাই না। রাখতে চান না, কিন্তু আপনার বাড়িতেই তারা থাকে। এবং আপনি যে বলছেন দেব, এই দেয়াটা কবে? কোভিড চলে গেছে কিন্তু বেশ অনেক বছর হলো, মানে কয়েক বছর হয়ে গেল, আপনি এখনো পর্যন্ত আপনার বোনকে সম্পত্তির ভাগ দিচ্ছেন না। আমার কেন যেন মনে হচ্ছে মাহফুজ সাহেব আপনি আমাকে সদুত্তর দিতে পারছেন না। বেটার আপনি একটু সময় নিন, উত্তরটি খুঁজে বের করুন, অথবা আপনার হয়তো মনে পড়তে পারে উত্তরটি আসলে কি। আমি ততক্ষণ আপনার বোনের মেয়ের সাথে কথা বলবো। আপনার বোনের মেয়ের নামটা যেন কি? তন্নি। তন্নি, যাক নামটা মনে রেখেছেন। আপনার বোনের মেয়ের সাথে কথা বলবো। ওকে দেখেন, আমার কোনো আপত্তি নেই। আমার বিশেষ আমি জানতে পারবো ওর পেশা কি। হুম। শুধু দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠান আজকে একটু জটিল অবস্থার মধ্যে পড়েছে। একটি পরিবারে সবাই বাস করে, এ ঘর ও ঘর, একই উঠোন, হয়তো একই চুলা, অথচ তারা জানেন না তাদের পরিবারের সদস্যর পেশা কি। যেই মেয়েটিকে নিয়ে এত কথা, মেয়েটির নাম তন্নি। আজ কথা বলবো তন্নির সাথে। তন্নি কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি।
তন্নি, আপনি নিশ্চয়ই জানেন যে একটু আগে আপনার মা, তারপর আপনার মামা, দুজনের সাথেই আমরা কথা বলেছি। জি জি। এখন আপনি কি জানেন যে তারা কেন এসেছেন? আমি আমার মায়ের ব্যাপারটা জানি, সে কেন এসেছে। আমার মামা কেন এসেছে, কি কারণে এসেছে, সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। আপনারা একই বাসায় থাকেন, কিন্তু আপনাদের সেরকম কোনো কথা হয় না, না? মানে মামার সাথে? না, মামার সাথে আমরা একই বাসায় থাকি না, মা আর আমি ভিন্ন বাসায় থাকি। না। একটা সময় ছিল। আচ্ছা, একটা সময় আপনারা ছিলেন? হ্যাঁ। ওফ, আমরা কথা বললাম আপনার মায়ের সাথে, মামার সাথে, অথচ তারা কেউই এই বিষয়টা আমাকে পরিষ্কার করেনি। তাহলে দর্শক, তন্নি কিন্তু এখন তার মাকে নিয়ে আলাদা একটি বাসায় থাকছেন। কতদিন, মানে কত মাস বা বছর যাবত? এই তো বছর খানিক যাবত। বছর খানিক হ্যাঁ হয়েছে? হ্যাঁ। তাও তো অনেক দিন। যাই হোক, হ্যাঁ, আপনি একটু আমাকে বলেন তো, আপনার মা কি অভিযোগ নিয়ে এখানে এসেছে? আমার মা এখানে যে অভিযোগ করেছে সেটা হচ্ছে, আমার মা বড় দুঃখী মানুষ। আমার বাবা মারা যাবার পরে আমার মা খুব অসহায় এবং আমিও খুব অসহায়। আর বাবা না থাকলে তো মাথার উপর বড় ছায়াটাই চলে যায়। আমার মামা মানে যতটুকু দেখাশোনা করে আমার মাকে ও আমাকে, তাতে আমার মা আর আমি দুজনেই কিছুতেই ভালোভাবে চলতে পারছিলাম না। আমার মামার কাছে আমার মায়ের যে জমি আছে, সে জমি সংক্রান্ত কথা বলার জন্যই আজকে এখানে আসা। সে অনেকবার বলেছে তার যে। আচ্ছা, আপনার মামাকে আপনার মা অনেকবার বলেছে যখন কোনো কাজ হয়নি তখন মূলত এই অনুষ্ঠানে আসার সিদ্ধান্ত নিয়েছেন আপনার মা, তাই তো? জি জি জি, তাই। আসলে এমন একটা বিষয় আমি আপনাকে এখন জিজ্ঞেস করতে যাচ্ছি, যেটি আপনার জন্য অস্বস্তিকর হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই অস্বস্তিকর বিষয়টাই আপনার ক্লিয়ার করা উচিত। না হলে আপনার মামা বা আপনার মা উনি জানেন না, আর আপনার মামা আসলে কি যেন একটা বলছেন আপনার পেশা নিয়ে। আমরা জানতে চাই আসলে আপনার পেশাটি কি? আসলে আপু, কখনো যে এরকমের প্রশ্নের সম্মুখীন আমার হতে হবে এটা আমি ভাবিনি, যে আসলে আমি কি করছি এ ব্যাপারেও কথা বলতে মানে হচ্ছে। আপনার মা আসলে কখনোই জিজ্ঞেস করেনি, আপনার মা আমাকে সেটা বলেছেন, জি। এবং মামাও সম্ভবত জিজ্ঞেস করেনি, কিন্তু উনি অন্য একটি ধারণা পোষণ করেন। মামা আসলে কি ধারণা করছে তা তো আমি জানি না। তবে আপু, অনেক কষ্টের পরে আমি একটা জব পেয়েছি, সেই জবটা নিয়ে আছি আমার মাকে নিয়ে, যেন আমার মাকে আমি সাপোর্ট করতে পারি। বাবার সাপোর্টটা তো নেই, বাট মায়ের সাপোর্টটা যেন আমি দিতে পারি, আমি পড়াশোনা করতে পারি, পাশাপাশি যেন আমরা দুজন একটু ভালো থাকতে পারি, এইটুকুই নিয়ে খুব কষ্ট করে দিন যাপন করছি আপু। কিন্তু পেশাটা আপনি বলেননি, আপনি মানে কোন ধরনের জব করছেন হোটেলে? আচ্ছা আপু, আমি একটা বারে ছোট্ট একটা জব করছি, আর সেটা নিয়েই চলছি। আচ্ছা, মানে এই জবটা আমার মনে হয় হেজিটেশন রাখার দরকার নেই, কারণ কাজ কিন্তু কাজই। কাজ হলো, মানে আপনি যখন, নিশ্চয়ই আপনি অন্য জায়গাতে চাকরি খুঁজেছেন? জি অবশ্যই। পাননি? না, পাইনি। যেই চাকরিটা আপনি পেলেন সেটা হলো হোটেলের বারে। জি শুধু কি বারে মানে ড্রিঙ্ক সার্ভ করাই আপনার কাজ? জি আপু। অথচ আপনার মামা এই পেশাটি সম্পর্কে একটি ভুল ধারণা নিয়ে বসেছিলেন। তার ধারণা আপনি অন্য কোনো হোটেলে, অন্য কোনো পেশায় আসলে আপনি আছেন। আসলে আমার মামা মানুষটা আসলে ভালো না, তাই সে খারাপ দিকটাই আমার দেখে নেবে। আজকে যদি সে ভালো হতো তাহলে আমি এই হোটেলে কখনোই জব করতাম না। আপনি পড়াশোনা শেষ করেছেন? জি, শেষ করেছি বলতে এখনো চলতেছে, সম্পূর্ণভাবে শেষ হয়নি। আমি রানিং পড়াশোনা করতেছি, মানে অনার্স ভর্তি পাশাপাশি। হয়েছেন? জি, অনার্সে ভর্তি হয়েছি, পাশাপাশি এই জবটা করতেছি। বাহ, তাহলে তো আপনি পড়াশোনা করছেন। জি, পড়াশোনা করছি, তবে সেই খরচটাও আপনার নিজেরই চালাতে হচ্ছে? হ্যাঁ, আমার নিজেরই চালাতে হচ্ছে, কিন্তু আমার মামার সম্পূর্ণ সাপোর্টটা যদি আমাদের প্রতি থাকতো তাহলে এত কষ্ট আমার মাকে নিয়ে করতে হতো না। আর মামা কখনোই সেভাবে আমাদের দেখেনি। আর আপনি তো আপু জানেন যে আসলে দুটো মেয়ে মানুষ চলতে গেলে অনেক কিছু দরকার হয়। মামা কেন একটু দিচ্ছে, বাকিটা আমার ম্যানেজ করতে হচ্ছে। আর আমার ম্যানেজ করতে গিয়ে
জবটা নিতে হয়েছে আপু। আর সেটা থেকে আমার মামার একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে, আমাকে খারাপ, আমার প্রতি আর কি খারাপ ধারণা তৈরি হয়ে গেছে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনার মামা কি শুধুই খারাপ ধারণা করে নিচ্ছেন নাকি মানুষকে খারাপ ধারণা দিচ্ছেন? আমার সম্পর্কে উনি তো খারাপ ধারণা করেই নিয়েছেন এবং অন্যকেও দিচ্ছেন। এটা কি আপনার কাছে কখনো কখনো মনে হয় যে আপনার মাকে মানে জমি বা সম্পত্তি না দেবার একটা হাতিয়ার? হ্যাঁ, নিশ্চয়ই আমি সেটা বলবো। আমার মামা আসলে যদি সে আমাদের সম্পত্তি থেকে যদি বঞ্চিতই না করত, তাহলে অবভিয়াসলি আমাদের সম্পত্তিটা আমাদেরকে দিয়ে দিত। আজকে মামা নানানভাবে এড়িয়ে যাচ্ছে যে সে এই করছে, আমাদের দেখছে, আমাদের সবকিছু দেখছে, সে আমার কেন চাকরি করতে হচ্ছে, অথচ আমাদের যে ভাগের সম্পত্তিটা আছে সেটা সে দিচ্ছে না। এখানে আমরা আসলে সত্যি একদম আমার মা এবং আমি অসহায় বলতে পারেন, আর দুর্ভাগ্য বলতে পারেন। বাবার মৃত্যুর পর আপনি এবং আপনার মা নিশ্চয়ই অনেক বছর ট্রমাটাইজ ছিলেন। জি, অনেক বছর ট্রমাটাইজই ছিলাম। আর বাবা কি একটা সংসারের, সেটা তো আসলে আপু আপনার জানেনই যে বাবা একটা সংসারের কি। আমার বাবাকে আমি খুব বেশি মিস করি, স্বাভাবিক, অনেক মিস করি, কারণ স্বাভাবিক। একটা বাবাই একটা মেয়ের সবচেয়ে আপন হিরো, যেটা আমার বাবা ছিলেন আমার জন্য। আমার একটা বিষয় জানতে ইচ্ছা করছে, এই যে হোটেলের বারে আপনি চাকরি নিলেন, আপনার কি একবারের জন্য ভয় হয়নি যে কোনো একটি পরিচিত বা আত্মীয় বা বন্ধু কেউ আমাকে এইখানে দেখতে পারে, তখন কি ধারণা করে নিবে? আসলে আমাদের জীবন চালানোর জন্য অনেক কিছুই করতে হচ্ছে। আজকে যদি আমি একটা ভালো চাকরি পেতাম তাহলে নিশ্চয়ই হোটেলের বারে কাজ করতে যেতাম না। অবশ্যই না। আর আমি একটা অনার্সে পড়া ছাত্রী, আমি যদিও পাশ করে বের হইনি, পাসটা হয়ে গেলে অবশ্যই ভালো একটা চাকরি পেতাম। অবশ্যই। তো সেখানে আসলে আমাদের জীবন চালাতে গেলে না অনেক সময় অপ্রিয় কিছু কাজ করতে হয়। অপ্রিয় কিছুর মতো অপ্রিয় সত্যটাও এটা যে কাজ কাজই, যখন সে সৎভাবে বা মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করে মাস শেষে স্যালারি নিচ্ছে, সেটা নিয়ে কে কি ভাবলো না ভাবলো দর্শক, আমার মনে হয় আমাদের সেই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা উচিত। যাই হোক, আমি আসি তন্নি, আপনি তো শিক্ষিত মেয়ে, আপনার কি মনে হয় আপনার মা তার ভাগের যে সম্পত্তিটা মানে পাবেন সেটি আপনার এবং আপনার মায়ের জন্য কি যথেষ্ট, মানে আপনাদের জীবন কি চেঞ্জ করতে পারে? নিশ্চয়ই। কিভাবে? আমি আমার মাকে নিয়ে অবশ্যই ভালো থাকতে পারবো, তার পাশাপাশি একটা বিজনেস দিতে পারবো, ছোট করে হলেও যেন আমার মা এবং আমি ভালো করে চলে যেতে পারে, আমাদের এই ছোট্ট সংসারটা যেন ভালো করে আমি নিতে পারি। এভাবেই যেন ভালো করে গুছিয়ে যেন আমরা দুজন ভালো থাকতে পারি, সেটা বিজনেস হোক, বিজনেস হোক, তারপরে সেটা মানে জীবনটাকে না একটু গুছিয়ে নেয়ার, গুছিয়ে, জি জি জি, সুন্দরভাবে গুছিয়ে নেয়ার জন্য আপনার যে দুজন মানুষ, আপনাদের জন্য ওই সম্পত্তিটা যথেষ্ট। হ্যাঁ, আমাদের এটা আপনি অলরেডি হিসাব করেছেন। জি জি জি। আপনার চাচার দিকের আপনাদের সাথে সম্পর্ক কেমন? আসলে চাচার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। মাঝে মধ্যেও যোগাযোগ হয় না? না, আসলে একদমই যোগাযোগ হয় না, কারণ ওখানেও আমাদের একটু সমস্যা আছে। আজকে চাচারা যদি সেই সমস্যাটা দেখতো তাহলে এত সমস্যার মধ্যে পড়তে হতো না। না চাচারা দেখছে না মামারা দেখছে, কোনোভাবেই সাপোর্ট পাচ্ছি না। সব মিলিয়ে আমি যদি এখন আসি যে আপনার মামার ব্যাপারে, আপনি যখন কথা বলছেন মামাকে নিয়ে, মামা কিন্তু আপনার পিতার জায়গাটাও নিতে পারতেন। অবশ্যই নিতে পারতো, কিন্তু আপনার কথাতে মনে হচ্ছে যে আপনি উনাকে যথেষ্ট সম্মান করতে পারেন না। আবার আপনার মামা যখন আপনাকে নিয়ে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে যে সেখানেও স্নেহের ঘাটতি আছে। তো এইটা কেন, কি কারণে? আসলে আমার মামা আমাদের সাথে কোনো রকমই ভালো ছিল না। যদি ভালোই থাকতো তাহলে তার মেয়েকে আর আমাকে দুজনকে একই ভাবতো। অবশ্যই। কিন্তু তার মেয়েকে যতটা আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, তারপরে তার শৌখিনতা পালন করেছে, আমার বেলা সেটা কখনোই না। যার জন্য দেখা যাচ্ছে যে আমি একটা ড্রেস পরে আছি, ওই একটা ড্রেসই পরে যাচ্ছি, আর অথচ তার মেয়েকে দিনের পর দিন অর্ডার করে মার্কেটে গিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনে দিচ্ছে। আসলে এটা কি দায়িত্ব মামার? এটা
কেমন দায়িত্ব আমি তো বুঝতে পারছি না, কেমন দায়িত্ব সে পালন করছে। যদি সে সঠিকভাবেই মেয়ের মতো ভালোবাসতো, মেয়ের চোখে দেখতো, তাহলে তার মেয়েকেও যা করছে সে আমাকেও ভাবতে পারতো সেটা। আপনার মায়ের সাথে আপনার মামার সম্পর্ক? কাজের বুয়ার মতো। আমার মা যতদিন ছিল তাকে নানানভাবে খাটিয়ে বাসার সমস্ত কাজ করাতো। আমার মাকে অসুস্থ বানিয়েছে আসছে, আমার মার মেরুদণ্ডে ব্যথা পেয়েছে, এর জন্য অনেক চিকিৎসার দরকার ছিল, কিন্তু কখনো মামা মায়ের পাশে এসেও কখনো দাঁড়ায়নি। আপনার মামা তো বোনের সাথে আপনার সম্পর্ক কেমন? মামা তো বোনের ছেঁড়া কাপড়গুলো পরে আমার থাকতে হয়েছে বা থেকেছি আমি, এরকমের সম্পর্ক ছিল। আর একই বয়সী অথচ বান্ধবীর মতো কোনো রকমের আচরণ ছিল না। মামার মেয়ে, আর আমি তো তার বোনের মেয়ে। আমি অনেকক্ষণ যাবৎ মামা 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 করছি। আসলে এই মামার কথা শুনলে না আমার শরীর শিরশির করে, ঘেন্না করে। আমার মামা আপু সমাজের একজন কীট, তার কথা বললে আমার খুব ঘেন্না করে আপু, আমার ঘেন্না করে। আমি মনেও করতে পারছি না সেগুলো। আমার বাবাটাতে কেন চলে গেল আমাদেরকে একা করে? আমার বাবাটা বেঁচে থাকলে আমার মাকে নিয়ে এত কষ্ট করতে হতো না, আর মামারও এত অত্যাচার সহ্য করতে হতো না। আমি যে মামার ভাগ্নে সেটা বলতেও আমার লজ্জা করে। আল্লাহ মাফ করে দেখ আমার আব্বাকে, এই দিন তার দেখতে হয়নি। দর্শক, আমরা একটি গল্প দিয়ে আমাদের আজকের অপ্রিয় সত্য অনুষ্ঠান শুরু করেছিলাম, আর এখন যে প্রান্তে এসে পৌঁছেছি সেটি খুবই অপ্রত্যাশিত ছিল, আর এটি হলো অপ্রিয় সত্য। এখন আমাদের সময় হয়েছে আলেয়া বেগম, মাহফুজ সাহেব এবং তন্নিকে মুখোমুখি বসানোর। তন্নি, আপনি প্রস্তুত? জি আপু, আমি প্রস্তুত। আমরা তাহলে তাদের তিনজনের কথোপকথন শুনবো এবং দেখব নতুন আর কি আমাদের সামনে আসে। আমি কম কথা বলবো, কথা বলবেন আপনারা তিনজন। আচ্ছা আলেয়া, তুমি কি জানো তোমার মেয়ে একজন দেহবশী নাকি? আমি আপনাকে একটু থামাতে চাই, আমি একটু থামাতে চাই। আপনার যে চিন্তা বা ভাবনা আছে সেখান থেকে অনেক আলাদা কাজ করে। প্লিজ আর কখনো এই ভাবনাটা ওনার সম্পর্কে ভাববেন না, মানুষের সাথে শেয়ার করবেন না, অনুরোধ করব। তন্নি, আপনি শুরু করতে পারেন। মা, তুমি কি জানো তোমার ভাই একটা লেভাস পরা মুখোশধারী শয়তান? তো কি বলছিস এগুলা? আমি তো কিছুই বুঝতে পারি না। এই, তোমার মেয়ে কি বলতেছে এগুলা? তোমার মেয়ের কি তুমি ভালো কিছু শিক্ষা দাও না? শিক্ষা দেয়নি তাহলে কি বলছে? তুমি এরকম কেন? তুমি কম নাকি একজন? তুমি তো আমার সহ্যই করতে পারো না। আমার বাবার সম্পত্তি তুমি আমাকে দিতে চাও না, না দেওয়া এখন আমার মেয়ের জন্য তুমি এটা ওটা আজে বাজে কথা বলো। আমার ছোট মেয়ে কত কষ্ট করে ইনকাম করে, তাও তো তুমি একটু দেখো না যে তার পড়ালেখা করবে। তোমার মা কি তোমাকে শিক্ষা দেয়নি আপনি চুপ যে থাকেন। বড়রা যখন কথা বলবে ছোটরা চুপ থাকতে হয়? আপনি চুপ থাকেন। আপনি এত বড় কথা বলেন কি করে? আপনার সাহস হয় কি করে? বড়দের সাথে কথা বলা তখন একটা চরম বেয়াদবি। আপনি সাবধানে থাকেন, আপনি সাবধানে কথা বলেন। আপনি কাকে নিয়ে কথা বলছেন? আপনার ভাগ্নিকে নিয়ে কথা বলছেন? এই ধরনের খারাপ ধরনের আচরণ আপনার মুখে মানায় না। দাদা ভাই, আমি তোমার কাছ থেকে এই আশা করিনি যে আমার মেয়েটারে তুমি এইরকম ভাবে কথা বলবা। তুমি এই জন্যই না যে তুমি যা বলবা তাই আমার শুনতে হবে। তুমি আমার এই সম্পত্তির জন্য তুমি আমার মেয়ের নামে এইগুলা বলতেছো কেন দাদা ভাই? কি ক্ষতি করছি তোমার? তুমি তাহলে তোমার মেয়ের সম্বন্ধে জানো না। আবার আপনি একই কথা বলছেন কেন? বারবার একই কথা বলছেন। আমি তো আপনাকে পরিষ্কার করে দিলাম, আপনি যেটা ভাবছেন সেটা তন্নি না। প্লিজ আপনার নিজের ভাষা সংযত করুন এবং রেসপেক্ট দিন। দাদা ভাই, আমার মেয়ে ছোট, অনেক পরিশ্রম করে সে সংসার চালায়, সে কষ্ট করে ইনকাম করে। তুমি কখনো সেটা দেখো না, অথচ তুমি আমার মেয়ের বদনামটা দেখো। ভালোই, কারণ কি? এটা তুমি আমাকে সম্পদ না দেওয়ার জন্য? না, আমার বাবার হক, এটা আমার পাওনা। তুমি কেন দিবা না? এটা থেকে আমাকে কেন তুমি বঞ্চিত করতে পারবা না? আমার মেয়ে নিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়। এই বয়সে মেয়ে আমার পড়ালেখা করবে, সেই পড়ালেখা বাদ দিয়ে সে কাজ করে তারপর ঘরের সংসার চালায়। আমি কোনো কিছু করতে পারি না, আমার হাড্ডি ক্ষয়ে গেছে। সেই কষ্ট আমার মেয়ে আমার দিকে যত্ন নেয়, ঘরের কাজকর্ম করে, আবার বাহিরেও কাজ করে, কিভাবে সংসার চালায়। এই বয়সে ওর একটা শখ আহ্লাদ, একটা ভালো জামা, ওরে কোনো কিছু দিতে পারি না। আর সেই জায়গা তুমি আমার মেয়ের নামে বদনাম বলো কেন? কি করছি তোমার বলো? আমার বাবার ভাগটা নেওয়া আমার এটা কি অন্যায়? তোমার ভাগেরটা তুমি চাইছি না দাদা ভাই, তুমি ভালো হয়ে যাও।
বোনের প্রতি একটু বুঝতে চেষ্টা করো। আমি শোনো। এরকম ভাই একটু কমই দেখছি তোমার মতো, স্বার্থপর ভাই প্রথমত তুমি। তুমি আমার বাবার সম্পত্তির কোনো কিছু পাইতে পারো না, কেন? কারণ আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমাকে আর তোমার মেয়েকে অস্বীকার করত। অসম্ভব। কারণ আমিও দেখছি আমার বাবা যেহেতু বেঁচে নেই, আমিও তোমাদের অস্বীকার করি। এই জন্য তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর রাখতেও চাই না। কেন? আমি কি আমার বাবার ওরসে হই নাই? আমি কি আরাকখান থেকে আসছে নাকি আমার মানিয়া? কেন আমি আমার বাবা দিত না? মানে তুমি কি করে জানো যে আমার বাবা মা, সম্পদ দিত না? তুমি থামো। তুই থাম। তুমি আমার থামো ভাইরা তো, সাথে তুমি শিক্ষা দে। থামো। অনেকদিন ধরে আমার ভাই আমার সাথে এরকম করতেছে। তুমি আমার মেয়েটা মা, সবসময় তুমি তোমাকে চুপ বড় করো। কইলা জানে যে আমার বাবার মতো। আমার বাবা নাই, আজকে আমার বাবার মতো আমার মামা। সেই মর্যাদা তুমি কি দিছো? আমার মেয়ের নামে বদনাম পাও। তুমি আমার মেয়েটাকে তোমার মেয়ে ভাবতে পারো না? কখনোই সেটা ভাবতে পারো না। আমার ভাবতে অবাক লাগে যে আমার একমাত্র মেয়ে, আমার বাবার পর আর কে আছে? তোমার ঘরে তোমার একটা মেয়ে, এই তো আমাদের সম্বল। তুমি সেটা তোমার মেয়ের এই মেয়ে মনে করো, আর আমার মেয়েটার কষ্ট কখনো তুমি তোমার চোখে পড়ে না। না ভাই, তুমি এটা করো না দাদা ভাই। একটু বুঝতে চেষ্টা করো যে আমি তোমার একটা বোন, তোমার আর কোনো বোন নাই। মা তুমি এবার চুপ করো তো। মামা যে কতটা খারাপ সে নিজেই সেটা প্রমাণ দিচ্ছে, আর আমরা তার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। এই ধরনের মানুষের সাথে যত কম সম্পর্ক রাখা যায় ততই ভালো, বুঝছো? সে যে কতটা খারাপ মনের, কতটা নিচু মনের, কতটা ন্যারো মনের, সেটা যদি তোমাকে আমি বলি, তুমি মনে করো মাটির নিচে ঢুকে যাবো মা। তুমি বুঝতেই পারবা না সে আমার সাথে কি আচরণ করেছি। আমি লজ্জায় পড়েও কখনো আমি তোমার সাথে এই কথাগুলো বলিনি, কখনো শেয়ারও করিনি কখনো। চুপ কর। এগুলো শোনার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? আমার ভাইয়ের ব্যাপারে যদি আমার মেয়ে বলে এই সমস্ত কথা, এগুলা শোনার আগে আমার মরণ ভালো। আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। হ্যাঁ, আজকে এই আপনার বয়সে ইজ্জতের এসে হেফাজত করবে, আপনার ইজ্জত আমার এই হেফাজত করবে বোনের না। মেয়ের কাছ থেকে আপনার আমার মেয়ের এই মতো, অপবাদ শুনতে মানে হলো। মেয়ের মতো মেয়ে ভাগ্নিকে আপনি যে অপমান করছেন, অপদস্থ করছেন, ছোটবেলা থেকে সেটা করতেছেন, আপনি দিনের পর দিন করেছেন। আমার মা সেটা জানে না। কোন মুখে এই কথা বলেন? লজ্জা করেন আপনার? সে কি আপনাকে ভয় দেখাতো? সে যে কতটা খারাপ কাজ করেছে আপা, আপনাকে আমি বলার মতো নাই, ভাষা নাই আমার। আমি কি করে বলবো? সে ছোটবেলা সে আদরের নাম করে এসে তন্নি যা বলছিস তা কি সত্য? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনি যতই আস্তাগফিরুল্লাহ বলেন তারপরেও তো আপনাকে মাফ করবে না। ও যা বলছে সেটা কি সত্য? না, আমি এই ধরনের কিছু করে নাই। তাহলে একটি মেয়ে আপনার সম্পর্কে এই ধরনের, ওকে আমি আমার বোনের মেয়ে না, আমার নিজের মেয়ের মতোই দেখতাম। আমি ও যা বলছে এটা অস্বীকার করব। আমি কখনই এই ধরনের কিছু করিনি। তাহলে আজ কেন ও এসে এই কথা বলছে? যেহেতু ওর চলাফেরা সমাজের দৃষ্টিকটু হয়ে দাঁড়াইছে, ওর পক্ষে আচ্ছা। এটা বলা সম্ভব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহফুজ সাহেব আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, একটা মেয়ে ছোটবেলায় তার ভয় থেকে, ভীতি থেকে এমন অনেক কিছু তার পরিবারের সাথে শেয়ার করতে পারে না। তার মানে এই নয় যে এখন সে এসে যখন বলছে তখন যেহেতু তার কাছে কোনো প্রমাণ নেই আপনি সেটা পুরোপুরি অস্বীকার করবেন। আপনি যদি অন্যায় করে থাকেন প্লিজ সরি বলেন, ক্ষমা চান, লজ্জা নেই। মানুষ ভুল করে, তবে এত জঘন্য ভুল আপনার করা উচিত হয়নি। না হলে একটি মেয়ে যাকে আপনি প্রস্টিটিউট আখ্যা দিতে চান, সেই মেয়েটি এরকম একটি গোপন কথা তার মামার বিরুদ্ধে বলতে পারে না। সে এত নিচু হতে পারে না কোনো মানুষ। ও বললে অনেক কিছুই বলতে পারে, আর ও আমাকে আর কি করবে? ওরা যেইভাবে চলে এই জন্য আমি ওদের সাথে ওরা কোনো যেভাবে সম্পর্ক চলে। রাখতে চাই না। ওরা কিভাবে চলে? কোনো ওরা সম্পর্ক কিভাবে রাখতে চলে? চাই না। দাদা ভাই, তুমি তো এখন আমার সম্পত্তি না দেওয়ার জন্য আমার মেয়ের নামে এগুলো বদনাম বলতেছো, তাই না? আমার মেয়ে ছোট মেয়ে, ওর ব্যাপারে তুমি এগুলো বলতে তোমার খারাপ লাগে না? আমার ভাবতে অবাক লাগে, তুমি আমার ভাই। আমি তো তার ভাগ্নে, বুঝো নাই? আমি তো তার মেয়ে না। আমাকে যদি মেয়ের মতোই ভাবতো তাহলে এত কিছু ভাবতে পারতো না, তো খারাপ কিছু ভাবতে পারতো? প্রতিদিন, প্রতি সময়, প্রতিনিয়ত মানুষের কাছে, সমাজের কাছে, আমার মায়ের কাছে সবসময় ছোট করে কথা বলে। একে আমার মামা বলতেও লজ্জা করে। মাহফুজ সাহেব, আপনি যত যাই কিছু বলেন যে আপনি ওদেরকে ত্যাগ করবেন, আপনি ওদের সাথে সম্পর্ক রাখবেন না, আপনার বাবা থাকলে ওনাদেরকে অস্বীকার করত, কিন্তু আইনের দৃষ্টিতে তো সকলেই সমান। উনি যদি এখন আইনের আশ্রয় নেয় সেটা কি আপনার জন্য খুব ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, যা করার করো, আমিও দেখব তোমরা কি করতে পারো।
আর আমিও আমার ক্ষমতা তোমাদের দেখাই ছাড়বো। আমার মায়ের করে দেখাও, কিছু করতে পারলে করে দেখাও। চুপ করেন। আমার মায়ের সম্পত্তি নেয়ার জন্য আমার আইন আদালত যতটুকু দৌড়াতে হয় আমি দৌড়াবো, এবং আমি আইনত ভাবি আপনাকে হেনস্থা করে তারপরে আমি আমাদের সম্পত্তি নিয়ে নিব। শোনো দাদা ভাই, আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো তাহলে আমার বাবার এই সম্পত্তি আমি ভাগ নিতে আসতাম না। আমার মেয়েটা নিয়ে কষ্ট হয় বিনা তোমার কাছে আমার বাবার সম্পত্তি, আমার ভাগটা তোমার কাছে দাবি করছি, সেই জন্য তুমি এত কিছু বলতেছো আমার মেয়ের নামে আর এরকম করতেছো। এটা কিন্তু ঠিক না দাদা ভাই। আর আমি আজকে এটা কি শুনলাম, আমার মেয়ে কি বললো তোমার নামে? ছোটবেলা তুমি ওকে আদর করছো, সেই আদরের নামে এইটা আমার মেয়ে কি মিথ্যা বললো তাহলে? ছি দাদা ভাই, ছি। তুমি যে আমার ভাই, এখন পরিচয় দেওয়া যায় মানুষের কাছে যে আমার মেয়েকে তুমি এই চোখে দেখছো? হে আল্লাহ, এটি কি বললো আমার মেয়ে? এগুলো আমার শোনার আর ভাগ্যেই ছিল আমার মরম দেওয়া। আল্লাহ, এটি আমার আর শুনতে আর ইচ্ছা করে না। তোমার মেয়ে এখন অনেক কিছুই বলবে, বুঝতে পারছো? যেহেতু তার চলাফেরার জন্য সমাজে দৃষ্টিতে তাকে অনেকেই খারাপ বলে, এই জন্য আমিও সম্পর্ক রাখতে চাই না, আমি কোনো রিলেটিভও মনে করি না। এই জন্য তোমার মেয়ে অনেক কিছুই বলবে আমার বিরুদ্ধে, না এটা আমার কিছু যায় আসে না। গুড, ভেরি গুড। আমিও আমার মা আপনার সাথে কোনো রিলেশন, কোনো সম্পর্ক আমরাও চাই না, কারণ কিছুদিন যাবত আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক ভালোভাবে যাচ্ছে না। আজ থেকে মনে করব রাস্তার সাধারণ মানুষ যেমন আপনিও তেমন। দাদা ভাই, তুমি আজকে সম্পদ না দেওয়ার জন্য এই সমস্ত এই কথাগুলো বললা। আর কে বলে আমার মেয়ের নামে বদনাম? শুধু তুমি একাই বলো, কারো কাছে শুনি না। বরং আমার মেয়ের কষ্ট দেখে সবাই কষ্ট পায়, শুধু তুমিই কষ্ট পাও না। কারণ আমি যে আমার বাবার সম্পদ দাবি করছি, তুমি এখন এই জন্য আমার মেয়ের নামে এইগুলো বলতেছো। কেউ জন্য তুমি মুখ দেখাইতে পারো না, আমার মেয়ের জন্য না। তুমি যেহেতু মানো না, আমিও তোমার এগুলো মানি না। এখন আমার বাবার সম্পত্তি নেওয়ার যদি আমার যা কিছু করতে হয়, আদালতে যাইতে হয়, আমি আদালতে যাব। তোমার সাথে ভাই সম্পর্ক আর আমার থাকবে না, রইলো না। যাও, তুমি কি করতে পারো আর আমি কি করতে পারি দেখি। তোমার সসম্মানে আমি রাখতে চাইছিলাম যে তুমি আমার বড় ভাই, সেই বড় ভাইয়ের সম্মান তুমি রাখো নাই। বোনের প্রতি তুমি একরূপ তো কখনো তুমি চেষ্টা করো নি দেখার জন্য। আর আমার মেয়ের নামে বদনামি বইলা যাইতেছো। এখন আমি আদালতে যাব, তোমার নামে দেখি কি করতে পারি আমি। আচ্ছা, আমিও দেখবো তোমরা মা মেয়ে মিলে কি করতে পারো। হ্যাঁ, দেখে নিয়ে আমার যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, আমিও সেটা প্রয়োগ করব। আর তোমরা কি করবা করো, দেখি। হ্যাঁ, আপনি দেখবেন, খেলা তো হবে আপনার কোর্টে, তখনই বুঝতে পারবেন দম আপনার থাকলে আপনার ভাগ্যেরও কম না। সুপ্রিয় দর্শক, একটি ছোট্ট বিষয় নিয়ে, অভিযোগ নিয়ে আজ এই অপ্রিয় সত্য অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু তারপর এমন ভয়াবহ একটি অপ্রিয় সত্য আমাদের সামনে প্রকাশিত হলো যা আমরা কখনোই আশা করিনি। অভিভাবকদের বলছি, সন্তান কি চাই, সন্তান কেমন আছে, সন্তানের সাথে পাশের মানুষটি বা পরিবারের মানুষগুলো, পুরুষরা কি আচরণ করছে, প্লিজ সেদিকে লক্ষ্য রাখবেন এবং প্রয়োজনে সন্তানের সাথে থাকবেন এবং আইনের আশ্রয় নেবেন, এবং অবশ্যই সন্তানের প্রতি সেই স্নেহের দৃষ্টিতে রাখবেন। সমাজের ভয়ে কখনো চুপ করে থাকবেন না। আপনাদের সকলের কাছ থেকে স্বপ্ন ধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠান থেকে আজ বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, বলে রাখছি, অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রতিটি ঘটনা সত্য আর প্রতিটি চরিত্র কাল্পনিক। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন।